এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্যবইয়ের অন্তর্গত পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে জল, স্থল ও বাতাস, এই অধ্যায়টি আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায়টি পাঠ করে আমরা কি জানব না, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ও গুরুত্ব, পৃথিবীর উৎপত্তি ও অভ্যন্তরে প্রধান স্তরসমূহ, মহাদেশ ও মহাসাগরসমূহ, মহাদেশের সঞ্চরণের কারণ, বিশ্ব উষ্ণায়ন ও বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য ফলাফল প্রভৃতি সম্পর্কে জানব। তাহলে দেখো এখানে কি বলা রয়েছে। প্রথমে যে আমাদের মাথার উপর আকাশ নামের ছাদটা কত উঁচুতে আছে, কীরকম, কি দিয়ে তৈরি, কেনই বা দিনের বেলায় নীল আর রাতের বেলায় কালো হয়ে যায়, বলছে জানতে ইচ্ছে করে, তাই তো। তাহলে কী করতে হতে, তাহলে চলো রকেটে করে পাড়ি দেওয়া যাক। প্রবল শব্দে রকেট যাত্রা শুরু করলো। জানালার বাইরে পৃথিবীটা ধীরে ধীরে কি নিচে নেমে যাচ্ছে। দেয়ালে টাঙানো যন্ত্রের কাঁটা উচ্চতা মাপছে, 1 কিমি 2 কিমি। এই বুঝি মেঘের গায়ে ধাক্কা লাগে। চারিদিকে কি তুলোর মতো মেঘ, তারই ফাঁক দিয়ে নিচে দেখা যাচ্ছে ছোট্ট ছোট বাক্সর মতো কি ঘর বাড়ি। আরও উপরে উচ্চতা এখন 10 কিমি। না ঘরবাড়ি, বন জঙ্গল কিছুই আর স্পষ্ট দেখা যাচ্ছে না। মেঘের স্তর এখন অনেক নিচে, আর মাথার উপর আকাশটা এখন ঝকঝকে কি ঘন নীল। এবার হয়তো ছাদটা একেবারে কাছাকাছি চলে এসছে, কিন্তু কী কাণ্ড, ঘন নীল আকাশটা এখন গাঢ় বেগুনি, উচ্চতা 80 কিমি, আকাশ প্রায় মিস কালো, ঠিক যেন রাতের আকাশ। অথচ আকাশে একদিকে সূর্য আর সূর্যের পাশেই কি চাঁদ তারাও দেখা যাচ্ছে। তারপরে দেখো এখানে কি বলেছে, বলছে কী ঘটলো, নীল আকাশটা কোথায় গেল। যখন গেল না, নীল আকাশটা কি মাথার ওপর, আশেপাশে কোথাও নেই, তবে কি নিচে। আশ্চর্য, নীল আকাশটা কি তখন পায়ের নিচে, আর পৃথিবীটা একটা ঝকঝকে নীল সাদা গোলকের মতো ভাসছে কালো আকাশে। বলছে নীল আকাশটার ওপারে কালো আকাশটা সবসময় আছে। দিনের বেলা নীল আকাশটা থাকে আড়াল করে রাখে। আসলে নীল আকাশটা হলো কি, পৃথিবী ঘিরে থাকা কি বায়ুর স্তর। এটা আসতে যে নীল আকাশটা আসলে কি না, পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। বাতাসে কি থাকে, বাতাসে প্রচুর ধুলোর কণা, জলের কণা ভেসে বেড়ায়। আর দিনের বেলায় এগুলোর ধাক্কা খেয়ে সূর্যের আলো সাত রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রঙটা সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। প্রশ্ন আসতে পারে যে আকাশকে নীল দেখায় কেন। আকাশকে নীল দেখায় কেন, তখন বলবে যে কারণ বাতাসে প্রচুর ধুলো কণা, জলের কণা ভেসে বেড়ায়। আর দিনের বেলায় এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলোয় সাদা রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রঙটা সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। তারপর আছে দেখো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তার আগে এখানে একটা দেখো গোল করে একটা ছকের মধ্যে কিছু তথ্য দিয়েছে, সেটা আগে পড়ে নিই। চলো দেখো, বলছে পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরই হলো কি বায়ুমণ্ডল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, বায়ুমণ্ডল কাকে বলে না, পৃথিবীর গায়ে চাঁদের মতো লেগে থাকা বায়ুস্তর হলো বায়ুমণ্ডল। পৃথিবী সৃষ্টির সময় কিছু গ্যাস পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে আটকে পড়ে। আর ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বাতাসের উচ্চতা থাকলেও 97% বাতাসই আছে ভূপৃষ্ঠ থেকে প্রথম 27 কিমির মধ্যে। অনেকগুলো গ্যাস মিশে আছে বায়ুমণ্ডলে। বেশিরভাগটাই কী গ্যাস আছে, নাইট্রোজেন আছে বেশিরভাগ। ওজন হিসেবে শতকরা প্রায় 78% আছে কি নাইট্রোজেন। আর অক্সিজেন আছে কত, 21 ভাগ। এছাড়া আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্পও আছে বাতাসে বা বায়ুমণ্ডলে। এবারে দেখো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বলছে ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম কি ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ট্রপোস্ফিয়ার। এই বায়ুস্তরে কি ধুলোর কণা, জলকণা থাকে বলে মেঘঝড় বৃষ্টি হয়। আর পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়া রকম ফের দেখা যায়। আর ট্রপোস্ফিয়ারের স্তরে যত উঁচুতে ওঠা যায় কি তাপমাত্রা তত কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কি হয়, কমে। তারপরে দেখো ট্রপোস্ফিয়ার প্রথম স্তর। তারপরে আছে ট্রপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বায়ুস্তরটি কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা, জলকণা নেই, তাই মেঘ বৃষ্টি কিছুই হয় না। জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটা স্তর আছে। আর সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই স্তর। এখান দিয়ে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন আসতে পারে। যে ট্রপোস্ফিয়ার যেটা আগে পড়ে গেলাম, এটা হচ্ছে কি মেঘঝড় বৃষ্টি হয়, এটাকে ক্ষুধামণ্ডল বলা হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি ঝড় জল তেমন হয় না, তার জন্য একে শান্ত মণ্ডল বলা হয়। আর এইটা প্রশ্ন আসছে যে কোন স্তরে জেট প্লেন চলাচল করে, স্ট্র্যাটোস্ফিয়ার।
কোন হচ্ছে স্তর আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করছে? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে পরবর্তী স্তর গেছে দেখো মেসোস্ফিয়ার। কি বলছে না, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি পর্যন্ত মেসোস্ফিয়ার। এই স্তরে কি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, তাপমাত্রা কমতে থাকে। আর এরপর প্রায় 300 কিমি পর্যন্ত কি থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের পরে। এখানে কি বাতাস প্রায় নেই, তাই আকাশকে কালো দেখায়। এই স্তরের আরেক নাম কি আয়নোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারের আরেক নাম কি আয়নোস্ফিয়ার। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা কি 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে? না, আয়নোস্ফিয়ারে। তারপর দেখো থার্মোস্ফিয়ারের পরে আছে কি এক্সোস্ফিয়ার। তারপরে আছে সীমাহীন মহাকাশ, কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। এখানে দেখো স্তরগুলানের শ্রেণীবিন্যাসের ছবিটা দেওয়া রয়েছে। প্রথমে এক্সোস্ফিয়ার, প্রথমে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তারপর আছে কি এক্সোস্ফিয়ার। এটা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তোমাদের প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে তার ভাগগুলি আলোচনা করা সচিত্র, তখন এগুলো পরপর লিখে ওই চিত্রটা আঁকতে হবে। তারপর হচ্ছে বলেছে দেখো বায়ুমণ্ডল না থাকলে কি হতো? বায়ুমণ্ডল না থাকলে কী হতো? বলছে পৃথিবীকে ঘিরে বায়ুস্তর না থাকলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও কী হতো, প্রাণহীন হয়ে যেত। বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউই কি বাঁচতে পারতো না। সূর্যের তাপে পৃথিবীতে উত্তপ্ত হয়, আর দিন ও রাত মিলিয়ে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। আর বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা, আর সূর্যাস্তের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। বায়ুমণ্ডলের জন্যই পৃথিবী কি জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। প্রতিদিন প্রায় 10,000 কোটি ছোটো ছোটো উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। এটা হচ্ছে কি বায়ুমণ্ডল আছে বলেই এগুলো হচ্ছে। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না ভালোভাবে। কারণ কি, বায়ুমণ্ডল আমাদের কি সূর্যের অতিরিক্ত তাপ থেকে আমাদের রক্ষা করছে। তারপর বাতাস মানে না থাকলে আমরা উদ্ভিদ প্রাণী কেউই বাঁচতে পারতাম না, আমরা নিঃশ্বাস দিতে পারতাম না। তার হচ্ছে কি বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে তুমি আরও যা জানো ভেবে নিয়ে লেখো। এটা তোমরা বায়ুমণ্ডলের গুরুত্বটা ভেবে নিয়ে একটু নিজেদের মধ্যে লিখে নেবে। তবে এটা হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, বড় প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো বলেছে এখানে কি বিশ্বভরা প্রাণ। বিশ্বভরা প্রাণী কি বলছে যে মহাবিশ্বে অসংখ্য গ্রহ তারার মধ্যে সুজলা সুফলা স্বস্ত শ্যামলা এই পৃথিবী কি আমাদের বাসভূমি। পৃথিবী কিন্তু চিরকাল এখনকার মতো ছিল না। প্রায় 460 কোটি বছর আগে সৃষ্টির সময় পৃথিবী ছিল একটা কি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। পৃথিবীতে লাগে কি ছিল, জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। জল, স্থল, বায়ুমণ্ডল কিছুই ছিল না। ক্রমে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে কি ঠান্ডা হতে শুরু করে। আর এই সময় কিছু গ্যাস আর জলীয় বাষ্প পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে ভাসতে থাকে। আর পৃথিবীর বাইরের অংশ জমাট বেঁধে একটা কঠিন আস্তরণ তৈরি করে, কিন্তু ভিতরের অংশ উত্তপ্ত অবস্থাতেই থেকে যায়। পৃথিবীর সৃষ্টি থেকে বর্তমান অবস্থার একটা ছবি দেওয়া রয়েছে এখানে। তারপরে দেখো বলেছে পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণটা কী বলে, ভূত্বক। এই দেখো পৃথিবীর ভূভ্যন্তরের স্তরবিন্যাসের ছবিটা এখানে দেওয়া রয়েছে। দেখো ভূত্বক। ভূত্বক তাহলে কাকে বলে? পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণটাকে বলা হচ্ছে ভূত্বক। আর মাঝের অংশটা হচ্ছে গুরুমণ্ডল, আর ভিতরে রয়েছে কি কেন্দ্রমণ্ডল। ছবিটা দেখে লক্ষ্য করলে বুঝতে পারবে। ভূত্বক, তারপর আছে গুরুমণ্ডল, তারপর আছে ভিতরটা, সব থেকে ভিতরটা আছে কেন্দ্রমণ্ডল। বলছে ভূত্বকের 4 ভাগের 1 ভাগ মাত্র স্থল। স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি হয়, তাই একে কী বলা হয়, শিলামণ্ডল। হাজার হাজার বছর ধরে শিলা ক্ষয় পেয়ে চূর্ণ হয়ে মাটি তৈরি হয়। তা হচ্ছে কি উদ্ভিদ, প্রাণী, মানুষ সবারই জীবন মৃত্যু স্থলভাগের উপরই নির্ভরশীল, তাই তো। তাই কী বলছে, মাটি থেকে পুষ্টি নিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে, আর প্রাণীরা উদ্ভিদের তৈরি খাদ্যের উপর কী করে, নির্ভর করে। শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন দরকারি ধাতু ও খনিজ পদার্থ, যেমন কি লোহা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম, চুনাপাথর, মার্বেল, জিপসাম পাই। আর মাটির নিচের কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস কি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবারে কি আছে দেখো, সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে। তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। আর হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচে জায়গাগুলো কী হয়, ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। আর পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম হয় কি, বায়ুমণ্ডল। তাহলে এখানে আবার একটা কি নতুন কথা আছে, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি না, পৃথিবীর বিশাল জলভাণ্ডার। তা হচ্ছে কি পৃথিবীর 4 ভাগের কি 3 ভাগই জল। তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। আর সৌরজগতের আর কোনো গ্রহ এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না কোনো গ্রহেতে, তাই পৃথিবীকে কী বলা হয়, নীল গ্রহ। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে হলে কোন গ্রহ, কেন নীল গ্রহ বলা হয়, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।
তারপরে কিছু দেখো প্রায় 350 কোটি বছর আগে জলেই পৃথিবীর প্রথম কি প্রাণের আবির্ভাব হয়েছিল। তাহলে কোথায় প্রথম পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয়েছিল? জলে। এখনও পর্যন্ত পৃথিবী ছাড়া সৌরজগতের আর কোনো গ্রহে জলের অস্তিত্ব পাওয়া যায়নি। পৃথিবীর মোট জলের শতকরা 97 ভাগই আছে কোথায়? সমুদ্রে। এর জল কি? সমুদ্র জল কি লবণাক্ত? আর বাকি যে শতকরা 3 ভাগ জল আছে সেটা কি? নদী, জলাশয়ের হ্রদ, হিমবাহ এবং মাটির নিচের জল রূপে। বলছে আমাদের রোজকার জীবনে জল কী কী কাজে লাগে তার একটা তালিকা তৈরি করো। তোমাদের রোজকার তোমাদের জীবনে যে জল কী কী কাজে লাগে সেটা তোমরা একটা নিজের তালিকা তৈরি করে নিও। দেখো এখানে একটা জলের ছবি দিয়ে একটা লেখা আছে, দেখো বলছে জলই জীবন, জল ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। নদী, সমুদ্র, জলাশয়, মাছ ও অন্যান্য জীবের আবাসস্থল এই জল। সমুদ্রের জলে কিছু দরকারি খনিজ পদার্থ পাওয়া যায়। সমুদ্র পৃথিবীর সমস্ত মহাদেশগুলোকে জলপথে যুক্ত করেছে। আর জলচক্র পৃথিবীর তাপমাত্রাকে কি জীবন ধারণের অনুকূল রাখে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।